28 বছর ধরে চলছে, এটা বোধহয় 29তম। এই 29 বছর একটা মেলা চলা মানে একটি প্রজন্মকাল, মানে এক যে ইংরেজিতে যাকে বলে জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাওয়ার সময় এই 25 থেকে 30, এই এক প্রজন্মকাল এখানকার মানুষ শ্রী লোকনাথ মোল্লা এবং প্রমুখ তার সহযোগীরা এটাকে টেনে নিয়ে গেছেন। মেলা শব্দের মানে তো হচ্ছে মিলিত হওয়া, অনেক লোকের সঙ্গে মিলিত হওয়া। মেলা শব্দের একটা মানে হচ্ছে প্রচুর। এখানে এসে দেখেছি প্রচুর মানুষ এখানে আসেন, আন্তরিকভাবে তারা এখানে সমবেত হন। এই মুহূর্তে আমরা রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত বাসন্তী কুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে আয়োজিত হচ্ছে 10 দিন ব্যাপী, অর্থাৎ 20শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা, সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব। সেই মেলা প্রাঙ্গণে এবং এখানে বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে এতদ অঞ্চলের বা এলাকাবাসীর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই মেলাটা সংগঠিত হয়। প্রতি বছরের মতো এবছর 9 করে 29তম বর্ষে পদার্পণ করেছে এবং এখানকার যারা প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান মোল্লা তারই দেখানো পথে এবং এলাকাবাসীদের বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং সেখানে ভারত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা আসে মেলাতে স্টল লাগান। ঠিক তেমনি এই মুহূর্তে আমরা রয়েছি ভারত সরকারের বন্দে মাতরম যে 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি স্টল দেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং রিজিওনাল অফিস কলকাতাতে অবস্থিত, তাদের একটি স্টলে এই মুহূর্তে আমরা রয়েছি। এবং এছাড়াও ভারত সরকার বিভিন্ন, এবং শুধুমাত্র ভারত সরকারের নয়, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন রকম রাজ্য সরকারের বিভিন্ন স্টলও রয়েছে মেলা প্রাঙ্গণে। এখন আমরা এই ভারত সরকারের প্রথম যে স্টলটি, যেটা মূল মঞ্চ তার ঠিক একেবারে ডান দিকে রয়েছে, সেই স্টলে আমরা একটু প্রবেশ করি, তাদের কি চিন্তা ভাবনা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেই ব্যাপারে একটু তাদের সঙ্গে কথা বলবো। আমরা একটু স্টলের মধ্যে প্রবেশ করেছি, এখানকার একজন যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নিই যে সুন্দরবনের মতো এরকম একটি প্রত্যন্ত প্রান্তে এবং এই সুন্দরবন কৃষ্টি ও লোক সংস্কৃতি উৎসবে সেখানে আপনারা স্টল লাগিয়েছেন, ঠিক আপনাদের স্টলের মাধ্যমে এখানকার এলাকাবাসীদের হোক বা জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? প্রথমে বলি যে এই সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসবে সিবিসি সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এই প্রথমবার আসছে না, প্রত্যেক বছর আমরা এখানে আসি কোনো না কোনো প্রকল্প ইত্যাদি কেন্দ্র সরকারের প্রকল্প বা বক্তব্য নিয়ে। তো এবারেও আমরা এসছি, এবারে হচ্ছে যেহেতু বন্দে মাতরমের 150 বছর চলছে, সুতরাং এবার আমরা নিয়ে এসেছি 150 বছর বন্দে মাতরমের 150 বছর 150 ইয়ার্স বন্দে মাতরম। আমাদের স্টলে বন্দে মাতরমের রচনা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তার সুরারোপ থেকে শুরু করে প্রথম সুরারোপ, বিভিন্ন সুরের পরবর্তীকালে সুরান্তর, প্রথম রেকর্ডিং, পরবর্তীকালের রেকর্ডিং, বন্দে মাতরম নিয়ে ভারতবর্ষের পতাকার বিভিন্ন ধরনের ডিজাইন কারা করেছিলেন, কখন করা হয়েছিল, কিভাবে বন্দে মাতরম স্বাধীনতা আন্দোলনকে উৎসাহিত করেছিল, অনুপ্রেরণা দিয়েছিল, কিভাবে বন্দে মাতরমকে স্বাধীনতা সংগ্রামীরা ব্যবহার করতেন অনুপ্রেরণামূলক স্লোগান হিসেবে, বা বন্দে মাতরম আমাদের স্বাধীনতা আন্দোলনের পিছনে কি ভূমিকা রেখেছিল, সমস্ত তুলে ধরা হয়েছে 19টা প্যানেলের মাধ্যমে। 38টা ছবি আছে, বহু দুষ্প্রাপ্য ছবি যার মধ্যে, এবং প্রামাণ্য ইতিহাস তার সম্পর্কে লেখা রয়েছে। সুতরাং এটা সুন্দরবনবাসী বা যে কোনো জায়গায় আজকে এখন বর্তমানে এই 1 বছর ধরে 150 বছর পালন হবে বন্দে মাতরম, তো সকলেরই জানা দরকার। সুতরাং যারাই দেখতে আসবেন এটা অত্যন্ত একটা দেখবার মতন জানবার মতন একটা তথ্য সমৃদ্ধ, প্রামাণ্য তথ্য সমৃদ্ধ একটা প্রদর্শনী থেকে শুরু হয়েছে। 19টা টোটাল প্যানেল আছে, এরকম 38টা ছবি, প্রত্যেকটা প্যানেলে দুটো করে। এই একদম প্রথম যখন মানে লেখা শুরু হয়েছিল, সেটা একটা অক্ষয় নবমী জগদ্ধাত্রী পুজোর সঙ্গে যুক্ত, মানে প্রত্যেকটা ইতিহাস পর পুরো ইতিহাসটা দেওয়া রয়েছে। সুন্দর স্বচ্ছন্দ বা সচ্ছল বাংলা করা রয়েছে, খুবই সুন্দর বাংলায় বলা রয়েছে, কারুর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ছবি দেওয়া রয়েছে যেখানে বসে উনি রচনা করেছিলেন, যে বাড়িতে টেবিলে বসে রচনা করেছিলেন, যে বাড়িতে রচনা করেছিলেন, যা হয়েছিল সবকিছু এখানে দেওয়া রয়েছে, পরপর তোলা রয়েছে। বেশ, আমরা তাহলে একটু এই যে বন্দে মাতরম 150 বছর পূর্তি উপলক্ষে যে স্টলটা এখানে আয়োজন করা হয়েছে সেই স্টলটা একটু ঘুরে দেখি এবং আপনাদেরকে আমাদের মাধ্যমে দেখাবার চেষ্টা করি যে যখন যেমন ভাবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি তার এই যে কালজয়ী সৃষ্টি
সেটা কিভাবে তৈরি করেছিলেন, কোথায় কোথায় বিষয়ে তৈরি করেছিলেন, তার বিভিন্ন কাহিনী এখানকার যে সমস্ত ফটো গ্যালারি রয়েছে, আর্ট এক্সিবিশন বলা হচ্ছে যেটাকে, সেখানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষদের সঙ্গে, কখনো যেমন এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস, দানিশ ওয়াচ, সরলা দেবী, দ্বিজেন্দ্রলাল রয়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে বন্দে মাতরম সুরারোপিত সুররচিত করা হয়েছিল সেইগুলো এখানে দেখানো হয়েছে। এরপরে আবার আমাদের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা কিভাবে এই সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং এটাকে তাদের মূল মন্ত্র হিসেবে নিজেদের মনে প্রাণে গেঁথে নিয়েছিলেন, সেগুলো তারা এখানের মধ্যে এবং খুবই দুষ্প্রাপ্য কিছু ছবি। আকাশবাণীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, শুধু আপনার একটু নাম থেকে। সুমিতা চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রিজিওনাল অফিস, সিবিসি কলকাতা। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরো একটি স্টলে, যেটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আইসিআর তাদের একটি শাখা বা কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনারপুরে অবস্থিত আরাপাঁচে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে অবস্থিত হয়েছি আমরা। এবং এখন যেহেতু মেলা চলছে, মেলার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে একটা তাদের প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে, তারা পারফর্ম করবে। তার ফাঁকে আমরা এখানে যে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামনে দাঁড়িয়ে এর মধ্যে যাই, গিয়ে দেখি তারা কি এলাকাবাসীর জন্য কি সংবাদ বা কি জিনিস তারা এখানকার স্থানীয় মানুষজনদের জন্য উপহার দিতে এসেছে। স্থানীয় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, কৃষি নির্ভর তো ভারতবর্ষ এবং চাষটা মূলত এই গ্রাম বাংলার বুকেই হয়ে থাকে। তাই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন রকম যে কর্ম, সেগুলো তারা এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে গবাদি পশু থেকে শুরু করে ডাল শস্য, ধান পরবর্তী পতিত জমিতে কিভাবে নিবিড় কারণে ডাল শস্য তৈলবীজে চাষ করবেন, তারপর স্থিতিশীল মাছ চাষের পদ্ধতি, মুক্তাঙ্গন প্রথায় সফলভাবে হাঁস মুরগি পালন, নারী শক্তির ক্ষমতায়নের উপর জোর দিয়েছে তারা। এবং সেই সঙ্গে সুন্দরবনের উন্নত উদ্যান পালন প্রযুক্তির মাধ্যমে মানুষদের জীবন জীবিকা কিভাবে সংস্থান হতে পারে, এটা ছাড়া নয়, শুধুমাত্র যে এগুলোর পাশাপাশি একটা এপি কালচার, মৌমাছি পালন করেও যেখানকার মানুষজনদের জীবন জীবিকা অতিবাহিত হতে পারে সেই ব্যাপারে তারা জোর দিয়েছেন। এছাড়া সুন্দরবনের উপযোগী পরিবর্তনশীল জলবায়ুর সাপেক্ষে মানানসই কৃষি, যে সাস্টেনেবল এগ্রিকালচার এবং যে সুস্থায়ী কৃষি, সে ব্যাপারেও তারা জোর দিয়েছেন। আর এখানকার জমি যেহেতু লোনা, তাই লোনা সহনশীল যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো সম্পর্কে মানুষজনদেরকে একটু ওয়াকিবহল বা সচেতন করার কথা বলেছেন। এজোলা চাষ করে কিভাবে স্বাবলম্বী হতে পারবেন সে ব্যাপারেও তারা প্রদর্শনীতে রেখেছেন। আমরা চলে যাই পরের ভাকরি অনুক কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্ত্র অনুসন্ধান সংস্থা, যেটা ব্যারাকপুর, যেটাকে আমরা ক্রাইজাপ বলি, সেখানে একটি স্টল এবছর প্রতি বছরের মতো তারাও এবছর মেলাতে এসে স্টল দিয়েছেন। আমরা একটু তাদের স্টলে প্রবেশ করি, দেখি তারা এখানকার স্থানীয় মানুষজনদের জন্য কিরকম কি বার্তা দিতে চাইছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ক্রাইজাপের যে স্টল, সেখানে এখানে গ্রামীণ সুন্দরবনের গ্রামীণ মহিলাদের জন্য যে পাটের ব্যাগ তৈরি করে বিভিন্ন ভাবে জীবন জীবিকা করতে পারে এবং ক্রাইজাপের সঙ্গে কুলতলি মিলন তীর্থ সোসাইটির যে টাই আপ বা এখানকার মহিলাদেরকে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা, এখানে যে পাট থেকে যে সমস্ত সামগ্রী তৈরি করা যেতে পারে বা বাজারজাত দ্রব্য যেগুলো তৈরি করা যেতে পারে সেগুলো এখানে মূলত দেখানোর চেষ্টা করা হয়েছে। আর ক্রাইজাপের যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা करी। आपका ऑल इंडिया रेडियो आकाशवाणी में आपका स्वागत है। हम क्राइजप, आईसीआर इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च, उसके अंदर हमारा क्राइजप इंस्टीट्यूट जो है सेंट्रल रिसर्च इंस्टीट्यूट फॉर जूट एंड एलाइड फाइबर, तो उसमें हमारा मैंडेटेड क्रॉप्स है, फाइबर क्रॉप्स है। तो यहाँ पे देखेंगे हमारा मैंडेटेड क्रॉप सब लगा है और जो भी हमारा जूट का प्रोडक्ट हमारे क्राइजप में जो भी हैंडमेड प्रोडक्ट्स है फार्मर्स लोग जो बनाए यहाँ पे डिस्प्ले किए हैं। जूट का फाइबर प्रोडक्ट्स लाइक फाइल है, फोल्डर है, उसके बाद बुके है और कुछ दिखाई दे रहा है, तो हमको भेजे ये क्राइजप से लेके आए। क्राइजप और कुलतली मिलन तीर्थ सोसाइटी क्या वो तो क्राइजप को बहुत कुछ प्रोग्राम कर रहा है यहाँ। क्राइजप का इधर बहुत सारा ट्रेनिंग चल रहा था और हमारा जो मशीन जो भी हमारा जो सिलाई हैंडीक्राफ्ट
हैंडीक्राफ्ट सिलाई जो मैंने हमारे मोटराइज जो मशीन है वो भी हमारा एसएचजी ग्रुप को ट्रेनिंग दिया जाता है। मेनली फीमेल एसएचजी ग्रुप को ट्रेनिंग दिया जाता है रेडीमेड प्रोडक्ट्स बनाने के लिए, सब जूट एंड एलाइड फाइबर का प्रोडक्ट बनाने के लिए ट्रेनिंग दिया जाता है। 10 to 15 डेज का ट्रेनिंग, इसके साथ हमारा कोलैबोरेशन है। नाइस टू विजिट। ओके, थैंक यू। और आपका नाम बताइए। मेरा नाम शुभम है, बी ओम शुभम राजू। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে আরো একটি ভারত সরকারের একটি স্টল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, সেখানে যে ভারতীয় ভূবৈজ্ঞানিক সর্বেক্ষণ সেখানকার একটি স্টলে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এলাকার যে সমস্ত তরুণ প্রজন্ম যারা রয়েছে, এটা তাদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে যে বিভিন্ন রকম ভূতাত্ত্বিক বিভিন্ন গবেষণামূলক কার্যকলাপ তারা দেখতে পাবে, এবং এখানকার যারা প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে আমরা গিয়ে একটু কথা বলার চেষ্টা করি তারা ঠিক এখানকার বাসীদের জন্য কিরকম কি বার্তা দিতে চাইছে। এবং এখানে স্টলে ঢুকে আমরা দেখতে পাচ্ছি কিছু যেগুলো হয় খুবই আকর্ষণীয়। এই কারণে বলছিলাম যে বিভিন্ন রকম যে ভূতাত্ত্বিক বা ভূ গবেষণামূলক যে সমস্ত শিলা পাথর খণ্ড রয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে, এবং এখানকার কিছু তরুণ প্রজন্ম তারা খুব আগ্রহ সহকারে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন। इन्हीं पत्थरों से निकाला जाएगा। इन्हीं पत्थरों को प्रोसेस करके फिर उसको छोटे छोटे नग में बना देते हैं, फिर ऑर्नामेंटेशन बनाते हैं। अब जैसे आपने देखा होगा कि आपके घरों में कांच बहुत यूज होता है, ग्लास। तो जनरली कांच से प्रोसेस करके बनाते हैं, ग्लास से बनाते हैं। तो ये जो क्वार्ट्ज है ये बहुत यूज होता है ग्लास बनाने में, ग्लास इंडस्ट्री। और उधर जीवात में फसिल्स हैं जो कि लाखों वर्ष पहले, पुराने बहुत ही करोड़ों वर्ष पहले जो पाए जाते हैं। पता चलता है कि या इतने करोड़ों वर्ष पहले, लाखों वर्ष पहले जीव थे, हमारे आने से पहले जीव थे। तो उसके जो एविडेंस है वो ये सब है। इसकी जो इससे पता चलता है कि जो हमारी लाइफ है बहुत पहले से शुरुआत हुई है, अभी से नहीं। मनुष्य का जीवन लगभग 100 साल, ज्यादा से ज्यादा 100 साल। इसके पहले भी जीवन था, इसके पहले भी जीवन था। तो हमको कैसे पता चला कि इसके पहले जीवन था? क्योंकि उसके एविडेंस मिल रहे हैं, सबूत मिल रहे हैं। वो सबूत ये है। कापर का सामान भी बनता है, यहाँ से प्रोसेस होकर के बनता है। नमस्कार, मैं जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया से हूँ और हमने यहाँ पे रॉक, मिनरल और फॉसिल के स्पेसिमेन को यहाँ पे हमने दिखाया है। ये रॉक, मिनरल, रॉक हमारे लिए क्यों इम्पोर्टेंट है ये हम आम जनता को बताना चाहते हैं, क्योंकि जो रॉक्स होते हैं हमारे जीवन का छोटे से छोटा सा से उपयोग से लेकर के बड़े से बड़े हवाई जहाज तक का जो भी पार्ट बनता है उसके लिए कहीं ना कहीं ये हमें रॉक से ही मिलता है जी। तो जैसे खनिज हैं, डिफरेंट प्रकार के खनिज हैं, जैसे कॉपर है, लेड है, आयरन है, इवन सम प्रीशियस मेटल्स हैं जैसे सोना चांदी है। और आज के जमाने में अगर हम आज बात करें तो जो सबसे इम्पोर्टेंट है वो आरीज भी हम लोग जो है, जो कि हमारे गवर्नमेंट ऑफ इंडिया का आजकल जो बिल्कुल वो चेंज हो गया कि हम लिथियम की खोज करेंगे, ये सब करेंगे। सो वो आरीज जो मिनरल्स होते हैं वो भी हमको रॉक्स में मिलते हैं। तो जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया जो है कई सालों से इसके लिए प्रतिबद्ध है, काम कर रहा है, और अभी भी जैसे जैसे डिमांड आती है हम लोग काम करते जा रहे हैं। जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया कई क्षेत्रों में काम करता है, जिसका मेन प्रायोरिटी हमारा मिनरल एक्सप्लोरेशन है। लेकिन उसके अलावा भी हम लोग जो है कभी जो मिशन 4 के आइटम्स होते हैं, जैसे कि हम लोग का लैंडस्लाइड्स है, कहाँ पे लैंडस्लाइड्स हो रही है, कहाँ पे जो टनल्स बन रहे हैं, उसमें भी हम लोग इसकी प्रतिभागिता करते हैं। और आज के जो दौर में हमारा सबसे इम्पोर्टेंट है जो कि एक जियो हेरिटेज साइट्स। हम सुंदरबन में खड़े हैं, सुंदरबन भी जो है एक जियो हेरिटेज साइट्स है, ये विश्व धरोहर है। तो जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया ने 19 जियो हेरिटेज साइट्स ऑल ओवर द इंडिया उसको चिन्हित किया है, उसका डेवलपमेंट करते हैं, जिसमें लोग आए, देखें, उस धरोहर को सुरक्षित करें। इसके लिए हम लोग लगातार काम कर रहे हैं। उसमें से एक सुंदरबन भी है। तो कुल मिला के हम अगर बात करते हैं कि जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया कई क्षेत्रों में काम करता है। आज जो यहाँ यंग जनरेशन क्यूरियोसिटी लेकर आप लोग स्टॉल को विजिट कर रहे हैं, ये देखकर कैसे लग रहा है? इन लोग मतलब मैं तो अभी देख पा रहा हूँ कि लोगों में ये जागरूकता बहुत ही उन लोगों को लग रहा है कि ये पत्थर से ये फॉसिल कैसे बन गया है, ये रॉक है। तो पहले तो वो इंटर करते हैं तो उनको लगता है ये पत्थर है, इनको क्या है। तो हम
लेकिन कुछ लोग जैसे कुछ लोग आ रहे हैं जो बहुत ही उत्सुकता दिखा रहे हैं कि पत्थर ये जीवाश्म कैसे बन गए, ये तो ऐसे थे, और फिर उनको जब हम लोग बता रहे हैं कि इसका क्या इम्पोर्टेंट है, देन उनको काफी रुचि हो रही है और वो लोग उस पर ध्यान दे रहे हैं। আপনার নাম স্যার? मैं कृष्ण कुमार, डायरेक्टर जलत्कर सभा ऑफ इंडिया। মূলত ঠিক না, বিজ্ঞানের বিষয়ে কি বার্তা দিতে চাইছে? দেখুন, আমাদের যে ইনস্টিটিউটটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ আইজার কলকাতা, তো এটা হচ্ছে একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার মধ্যে। তো আমরা এর জন্যই যে সব জায়গায় আর কি প্রত্যন্ত গ্রাম, যেখানে আর কি লোকজন অতটা জানে না, ওয়াকিবহাল না এইসব মানে প্রিমিয়ার ইনস্টিটিউটের সম্বন্ধে, সেই সব জায়গায় আমরা আউটরিচ করে ওখানে ওদেরকে সবাইকে জানাবার জন্য এরকম একটা ইনস্টিটিউট আছে, আর আমাদের দেশে এরকম সায়েন্স নিয়ে ভালো কাজ হচ্ছে, ভালো রিসার্চ হচ্ছে, সেটার জন্যই আর কি সেটা যাতে আমরা, এটা হচ্ছে একটা আউটরিচ প্রোগ্রাম, যাতে আমরা প্রমোট করতে পারি সায়েন্স এবং যে ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো সবাইকে জানাবার জন্য, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বেশ, ধন্যবাদ। আমরা এটা জানার চেষ্টা করলাম তাদের উদ্দেশ্যটা নিয়ে, নিশ্চয়ই সেটা এখানকার এলাকাবাসীর কাছে খুবই আগ্রহের হবে এবং উৎসাহের হবে। বেশ, থ্যাংক ইউ। এই মুহূর্তে যাকে পেয়েছি আমার পাশে, এই যে সুন্দরবন কৃষ্টি উন্নয়ন মেলা ও লোক সংস্কৃতি উৎসব, তার কর্ণধার বলা ভালো, যে অর্গানাইজেশন অর্থাৎ কুলতলি মিলন তীর্থ সোসাইটির যে প্রতিষ্ঠা, যাদের হাত ধরে চলছে এখানকার মেলা 20 তারিখ থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত 2025-এ, সেই মেলার যিনি যার মস্তিষ্ক প্রসূত এবং প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যার হাতটা সবার মাথার উপরে থাকে, তিনি এখানকার এই কুলতলি মিলন তীর্থ সোসাইটির ফাউন্ডার প্রেসিডেন্ট লোকমান মোল্লা। এই মেলা সম্পর্কে তার এই কদিন ব্যাপী যে কর্মযজ্ঞ চলছে সে ব্যাপারে তিনি কি জানান সেটা তার মুখ থেকেই শুনবো। লোকমান দা, আকাশবাণীতে স্বাগত। স্বাগত। নমস্কার। 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 এই তো শুরু হলো কুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে যে কৃষ্টি উন্নয়ন মেলা লোক সংস্কৃতি উৎসব, এটা ঠিক কত বছরে পা দিল? সুন্দরবন কৃষ্টি মেলা লোক সংস্কৃতি উৎসব শুরু হয়েছিল আজ থেকে 28 বছর আগে। সেদিন আমরা ঠিক করেছিলাম সুন্দরবনে একটি এমন প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার যে প্ল্যাটফর্মে কোনো বর্ণগত বৈষম্য থাকবে না, যে প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো রাজনৈতিক মতাদর্শগত কোনো সমস্যা থাকবে না। প্ল্যাটফর্মটা হবে শুধুমাত্র সুন্দরবনবাসী দীর্ঘদিনের অপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে প্ল্যাটফর্ম গড়ে তোলা। দীর্ঘ 28 বছর ধরে এই মেলার মাধ্যমে, এবং সেদিন আমরা মৌলিক উদ্দেশ্যের মধ্যে যেটা রাখার চেষ্টা করেছিলাম, যে মেলার মৌলিক উদ্দেশ্য হল গণশিক্ষা, গণচেতনা, গণসংস্কৃতির বিকাশে শান্তি, সম্প্রীতি ও স্বনির্ভরতার লক্ষ্যই হলো আমাদের মৌলিক উদ্দেশ্য। আচ্ছা, কারণ আপনারা জানেন সুন্দরবন পৃথিবীর সেরা বাদাবন, বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান, রামসর সাইট, বহু বিশেষণে বিশেষত আমাদের প্রিয় সুন্দরবন। কিন্তু দুঃখের হলো সত্য, এই সুন্দরবনের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা অনিশ্চয়তা ভরা। এই কথাগুলো বলার জায়গা গড়ে তোলার উদ্দেশ্য ছিল মূল আমাদের। 28 বছর ধরে সেটা আমরা করার চেষ্টা করেছি। ঝুঁকিপূর্ণ মেলার মধ্যে এই মেলার মঞ্চ থেকে বহু দাবি যেমন আদায় হয়েছে, তেমন বহু অপূর্ণ দাবি আদায় হয়নি। তার মধ্যে একটি অন্যতম দাবি যেটা আপনারা জানেন, যে ক্যানিং থেকে ঝড়খালি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ। এটা 2008 সাল শুরু হয়েছিল। তদানীন্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় মেলার মঞ্চে এসেছিলেন। 2 লক্ষ মানুষ স্বাক্ষর সম্বলিত কপি আমি তুলে দিয়েছিলাম। সেদিনকার রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব পরবর্তী বাজেটে দেখার জন্য বলেছিলেন। পরবর্তী সময় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন রেলমন্ত্রী হিসাবে এই রেল প্রকল্প শুরু করেছিল, তারপর বন্ধ হয়ে গেছিল। আবার আমরা এটাকে অধীর চৌধুরী রেল রাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি তাকে আবার মেলার মঞ্চে আমি তাকে বলি, আবার শুরু হয়, আবার বন্ধ, সরকার পাল্টায়, আর সুন্দরবনের মানুষের ভাগ্য নিয়ে পরিহাস খেলা হয়। এটাই হচ্ছে অদৃশ্যের নিয়ম আর কি। কারণ সুন্দরবন মানুষের অপরাধ কি? সুন্দরবনের মানুষরা রেলের যে টেস্ট সেটা পাবে না। ঝড়খালি পর্যন্ত যদি রেল চলত, তাহলে এখানকার ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারত। এখানকার যারা মজুর, যারা নৌনান্তে পন্থা প্রয়োগ যায়, যারা প্রতিদিন শহরতলিতে কাজ করতে যায়, যারা ঝিয়ের কাজ করে, তারা যাতায়াত করতে পারত। আর্থসামাজিক উন্নয়নের সুন্দরবনের একটি নতুন দিশা দেখাতে পারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোথাও যেন একটা লাল ফিতের বাঁধনের মধ্যে কেন্দ্র রাজ্য এইসব শুনতে শুনতে আমরাও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আমরা মনে করি পৃথিবীর ইতিহাস আমাদের সেই শিক্ষা দেয় যে মানুষের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে তার একদিন না একদিন এই দাবি পূরণ হবে, এবং আমি বিশ্বাস করি দাবি পূরণ হবে।
আগামী দিনে এই দাবিতে আরো বৃহত্তর গণ আন্দোলন করে উঠবে বলে আমি বিশ্বাস করি। সেদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু ঝড়খালি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতেই হবে। ইতিমধ্যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিয়েছিলাম, রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে দেখা করেছিলাম, রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোয়েলের সঙ্গে দেখা করেছিলাম। সবই আজ ইতিহাস। তবে আমরা হতাশ হওয়ার পাত্র নই। এবার ওই মেলার দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হিসাবে এটা আছে। দ্বিতীয়ত আমরা এবার একটু নতুন দাবি তুলেছি। আচ্ছা, আমরা শুনলাম যে কেন্দ্রের সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের পক্ষ থেকে গোটা দেশে ইতিমধ্যে 36টা সায়েন্স সিটি ধাঁচে নতুন সায়েন্স সেন্টার হচ্ছে। দুঃখের হলো সত্য, আমাদের রাজ্য থেকে এখনো পর্যন্ত কোন প্রপোজাল যায়নি। তো ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রীকে রাজ্যের সাংসদদের মাধ্যমে, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাধ্যমে একটি চিঠি দিয়েছিলাম। তার উত্তরে জানিয়েছেন বিষয়টি দেখছি। আমরা বলেছি মিলন তীর্থ প্রয়োজনে তার যেটুকু জমি আছে সেটুকু সে দিয়ে দিতে রাজি আছে।